সৌমেন স্যারের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আমরা অনেক দিন তোমাদের সাথে কোনো ক্লাসে যেতে পারিনি, কারণ কি, যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ আছে বা আমাদের বিদ্যালয় বন্ধ আছে, সেই কারণে আমাদের সাথে ক্লাসে গিয়ে তোমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি। যাই হোক, আমরা বিশেষ করে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের বেশ কিছু কিছু অংশ আলোচনা করব। তোমাদের এইটের জন্য যে বিজ্ঞানটি রয়েছে সেটি দুটো পার্ট রয়েছে, একটি হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটি হচ্ছে জীবন বিজ্ঞান। তো বইয়ের প্রথম দিকে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো সবই কিন্তু ভৌত বিজ্ঞানের অংশ। আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের বইয়ের একবারে প্রথম দিকেই যে অধ্যায়টি রয়েছে বল ও চাপ, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে আমাদের ভৌত বিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে বল এবং চাপ। বল ও চাপ এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, এই বল আর চাপ এই বিষয়ে আমাদেরকে জানতে গেলে প্রথমে তোমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে বল কাকে বলে। আমরা সকলেই জানি যে আমরা যখন কিছু কাজ করি তখন কিন্তু আমাদের কিছু বল প্রয়োগ করতে হয়, এটা আমরা সকলেই কিন্তু জেনে আসছি। এখন বল জিনিসটা কীরকম, তাহলে তাহলে বল দিয়ে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে বলের সাহায্যে আমরা কোনো কিছু কাজ করতে পারি, কোনো 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 বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো অর্থাৎ বল দিয়ে কিন্তু আমরা যেটা করতে পারি, একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারি, আবার একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারি। তাহলে বল হচ্ছে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে সাহায্য করে বা পরিবর্তন করতে চেষ্টা করে। ঠিক আছে, এমনটা নয় যে বল প্রয়োগ করলেই কিন্তু স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হবে, মানে সেটা স্থির বস্তুটা গতিশীল হয়ে যাবে বা গতিশীল বস্তুটা স্থির হয়ে যাবে। যেমন তোমাদেরকে আমরা যদি খুব সহজেই বোঝাতে চেষ্টা করি যে আমরা যদি একটা দেয়ালকে বল প্রয়োগ করি, তাহলে একার পক্ষে আমাদের কিন্তু দেয়ালে যতই বল প্রয়োগ করি না কেন, দেয়ালটা কিন্তু গতিশীল হয়। তাহলে কি আমরা এক্ষেত্রে বলবো যে আমরা দেয়ালের উপর কোনো বল প্রয়োগ করছি? তাহলে আমরা এটাই বলতে পারি বল হচ্ছে এমন একটা বিষয় যার দ্বারা আমরা স্থির বস্তুকে গতিশীল করতে পারি বা গতিশীল বস্তুকে স্থির করতে পারি বা করবার চেষ্টা করতে পারি। অর্থাৎ বস্তুর অবস্থার স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করতে পারি যার দ্বারা, বা পরিবর্তন করতে চেষ্টা করতে পারি, তাকেই আমরা বল বলবো। তাহলে আশা করি তোমরা বল সংক্রান্ত ব্যাপারটা বা বলের সংজ্ঞাটা বুঝতে পারলে। এখন বিজ্ঞানী আইজাক নিউটন এই বস্তুর স্থিতি গতি এই বিষয়ে কিন্তু তিনটে সূত্র আবিষ্কার করেছিল। তোমাদের ক্লাস 7-এ কিন্তু এই সূত্রগুলো তোমাদেরকে আলোচনা করা হয়েছে। প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল এরকমই যে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে কিন্তু স্থির বস্তুটা কী হবে? চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তুটা চিরকাল গতিশীল থেকে যাবে বা সমবেগে চলতে থাকবে, দিক পরিবর্তন না করে। এখন আমরা এই বিষয়টাকে যদি খুব সহজে বুঝতে চাই তাহলে দেখো যে আমরা যদি এটা দেখেছি যে এই আমাদের চারপাশে ধরো যে সমস্ত স্থির বস্তুগুলো রয়েছে, যেমন ধরো একটা ইট পড়ে আছে, এখন এই ইটকে আমরা যদি বল প্রয়োগ না করি তাহলে ইটটা কীরকম থাকে? স্থিরই থেকে যাবে, অর্থাৎ এর অবস্থা পরিবর্তন হবে না। আবার যদি আমরা এরকমটা দেখে থাকি অনেক সময় যে যে বস্তুগুলো গতিশীল আছে, যেমন ধরো একটা সাইকেল গতিশীল আছে, এখন এই সাইকেলটা যদি আমি প্যাডেল করা বন্ধ করে দিই তাহলে কি সাইকেলটা গতিশীলই থেকে যাবে? কিন্তু বাস্তবে দেখা যায় যে না, সাইকেলটা কিছু দূর গিয়ে বন্ধ হয়ে যায়। তাহলে তোমরা বলবে যে স্যার স্থির বস্তু তো নয় বল প্রয়োগ না করলে স্থির থাকে, তাহলে গতিশীল বস্তু বল প্রয়োগ না করা সত্ত্বেও কেন সে স্থির অবস্থায় চলে আসছে? এখানে মনে রাখতে হবে যে আমরা যখন সাইকেলটা চালাচ্ছি তখন নিশ্চয়ই আমরা বল প্রয়োগ করছি, কিন্তু সেই সাইকেলের গতিকে বাধা দেওয়ার জন্য কিন্তু একটা বল অবশ্যই সেখানে কাজ করছে। সেই বলটা কি না, সাইকেলের চাকার সঙ্গে রাস্তার যে ঘর্ষণ বল এটা, বা বায়ুর যে বাধা সেটা। তো এই বায়ুর বাধা, ঘর্ষণ বল, এগুলো কি করে সাইকেলের গতিকে বাধা দেয়। তো নিউটনের সূত্রে আমাদের বলা আছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, তো এখানে তো বাইরে থেকে বল প্রয়োগ হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু এক্ষেত্রে সাইকেল বা তোমাদের যে কোনো কিছু গতিশীল বস্তু আমরা দেখি পৃথিবীতে কিন্তু কিছুক্ষণ আমরা যদি তার উপর শক্তি প্রয়োগ বন্ধ করে দিই বা বল প্রয়োগ বন্ধ করে দিই, সেটা কিন্তু কী অবস্থায় চলে আসে? সেটা স্থির অবস্থায় চলে আসে। যাই হোক, নিউটনের প্রথম সূত্রটা আমি আলোচনা করলাম। তো আমরা মানে প্রথমে বল কাকে বলে সেই বিষয়টা আমি তোমাদের লিখে দিচ্ছি। বল কাকে বলে? বল, বলের সংজ্ঞাটা আমরা এইভাবেই বলবো। বল হলো যার দ্বারা যার দ্বারা দ্বারা স্থির স্থির বা গতিশীল স্থির বা গতিশীল স্থির বা গতিশীল বস্তুর বস্তুর অবস্থা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন পরিবর্তন করা যায় করা
যায়, তাহলে বল হলো যার দ্বারা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় বা করতে চেষ্টা করা হয় চেষ্টা করা হয় চেষ্টা করা হয় তাকে আমরা বল বলি। তাকে বল বলা হয়। তাহলে বল কাকে বলা হয়? তাকে বল বলা হয়। ঠিক আছে? তাহলে বল হচ্ছে কি এমন একটা বিষয় যার দ্বারা আমরা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বা করতে চেষ্টা করতে পারি তাকে যার দ্বারা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় বা করতে চেষ্টা করা তাকে বল বলা হয়। ঠিক আছে? এবার আমরা প্রথম সূত্রটা জানবো। নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম গতিসূত্র। এগুলো ক্লাস সেখানে কিন্তু তোমাদের ছিল, তবুও আমি তোমাদের সুবিধার্থে এটা লিখে দিচ্ছি। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা কিরকম ছিল? নিউটনের প্রথম গতিসূত্রটা হচ্ছে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে না করলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু বস্তু চিরকাল স্থির থাকবে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা প্রথম সূত্রটা জেনে গেলাম, সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে আমরা প্রথম সূত্রটা জানলাম যে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এবার আমরা দ্বিতীয় সূত্রে যাব, নিউটনের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র জানবার আগে আমাদের কিন্তু ভরবেগ বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কিন্তু ভরবেগটা কি? আমি খুব সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভরবেগ হচ্ছে ভর আর বেগের সমন্বয়ে যে একটা রাশিমালা তৈরি হয় তাকেই আমরা ভরবেগ বলি। তোমরা যদি খুব সহজে এটা বুঝতে চাও তাহলে ভাবো যে একটা মোটরসাইকেল 60 কিমি গতিবেগ নিয়ে একটা দেয়ালে আঘাত করবে, তাহলে দেখা যাবে যে সেই দেয়াল কিন্তু ভাঙলো না। কিন্তু যদি একটা লরি 60 কিমি গতিবেগ নিয়ে ওই একই দেয়ালে আঘাত করে, তাহলে দেখা যাচ্ছে দেয়ালটা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে লরি এবং মোটরসাইকেলের গতিবেগ কিন্তু সমান, কারণ দুজনের গতিবেগ 60 কিমি। তার সাথে দেখা গেলো যে মোটরসাইকেলের ক্ষেত্রে ওই গতিবেগে ধাক্কা মেরে দেয়াল ভেঙে দেওয়া সম্ভব হলো না, কিন্তু লরির ক্ষেত্রে ওই 60 কিমি গতিবেগে ধাক্কা মেরে দেয়ালটা ভেঙে দেওয়া সম্ভব। তো এটা কী করে সম্ভব হলো? সম্ভব হলো এই কারণেই যে মোটরসাইকেলের থেকে লরির আঘাতটা বা ইম্প্যাক্টটা বেশি হচ্ছে। কী কারণে বেশি হচ্ছে? কোন জিনিসের জন্যে ইম্প্যাক্ট বা আঘাতটা বেশি হচ্ছে? সেটা হচ্ছে লরিটার ভর কিন্তু মোটরসাইকেলের থেকে অনেক বেশি। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে কোনো গতিশীল বস্তু যখন গতিশীল হয় তখন কিন্তু তার গতিবেগের সাথে সাথে তার ভরটাও কিন্তু তার সাথে যুক্ত হয়। তো এই গতিবেগ আর ভর যুক্ত হয়ে যে বা গুণ হয়ে যে রাশিমালাটা তৈরি হয়, অর্থাৎ ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। তো এটা কিন্তু সবসময় অ্যাক্টিভেট থাকে। কোনো গতিশীল বস্তু যখন গতিশীল হয় তখন কিন্তু সবসময় এটা কাজ করে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে দ্বিতীয় সূত্রে বলা আছে কি, যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হারটা বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা যত বেশি বল প্রয়োগ করবো ভরবেগের পরিবর্তনটাও তত বেশি হবে। ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনটা সেদিকে হবে। তো আমি সেটাই লিখে দিচ্ছি যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন সেদিকে হবে প্রযুক্ত বলের অনুপাতে। ঠিক আছে? তো আমরা সেটাই দিচ্ছি, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর
ভরবেগ ভরবেগ বস্তুর ভরবেগ প্রযুক্ত বলের অভিমুখে পরিবর্তিত হবে। প্রযুক্ত বলের অভিমুখে 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 পরিবর্তিত হবে। অভিমুখে পরিবর্তিত হবে। তো এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হওয়ার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ প্রযুক্ত বল যদি বেশি হয় ভরবেগের পরিবর্তনটা বেশি হবে, এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের অভিমুখে হবে, অর্থাৎ বল আমরা যেদিকে প্রয়োগ করবো ভরবেগের পরিবর্তনটাও কিন্তু সেদিকে হবে। এরপরে আমরা নিউটনের থার্ড লতে চলে যাচ্ছি, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কিরকম না, আমরা এটা সবাই জানি যে আমরা যখন কোনো বস্তুতে একটা আঘাত করি তখন কিন্তু সেই বস্তু দ্বারাও কিন্তু আমরা একটা আঘাত পাবো। তো এই আমরা যখন কোনো বস্তুকে ধরো একটা দেয়ালের উপর আমরা একটা এরকমভাবে আঘাত করলাম, তো এই দেয়ালে যে আঘাতটা আমরা করছি এখানে, তো আমরা দেয়ালের উপর তাহলে কী করছি, একটা বল প্রয়োগ করছি। তো এই বলটাকে কী বলা হয়, ক্রিয়া বলা হয়। আমরা কিন্তু যখনই দেয়ালে আঘাত করি কিন্তু আমরাও সঙ্গে সঙ্গে দেয়াল কর্তৃক কী পাই, একটা আঘাত ফেরত পাই। তো ওই দেয়াল আমাদেরকে যে আঘাত বা প্রত্যাঘাত যাই বলি না কেন, যেটা আমাদেরকে প্রয়োগ করে ওটাকে প্রতিক্রিয়া বলা হয়। তাহলে আমরা দেয়ালের উপর যে বল প্রয়োগ করলাম সেটাকে বলা হচ্ছে ক্রিয়া, আর দেয়াল আমাদের উপর যে বল প্রয়োগ করছে সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান এবং কী হয়, বিপরীত। তো সেটাই আমরা দেখে ফেলবো যে ক্রিয়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া 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 পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়। যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়, সেটাই আমি দেখছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়। তো এইটা হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। এখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাকে বলে আমি তোমাদেরকে খুব সহজে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যে আমরা যখন কোনো বস্তুর উপরে একটা বল প্রয়োগ করি তাকে আমরা ক্রিয়া বলি, আর সেই বস্তু আমাদের উপর যে বল প্রয়োগ করে তাকে আমরা কিন্তু প্রতিক্রিয়া বলি। তাহলে আমি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টাকে একটু লিখে দিচ্ছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা কীরকম, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা হলো, তাহলে প্রথম কোনো বস্তু অপর একটি বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া বলে। মানে কোনো বস্তু অপর একটি বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া বলে। অন্যদিকে এই দ্বিতীয় বস্তুটা মানে এই অপর বস্তুটা প্রথম বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে আমরা প্রতিক্রিয়া বলি। তো সেটাকে আমি খুব সুন্দরভাবে লিখে নিচ্ছি যে অন্যদিকে অপর বস্তু প্রথম বস্তুকে যে বল প্রয়োগ করে প্রথম বস্তুকে যে বল প্রয়োগ করে প্রথম বস্তুকে, আচ্ছা এই বিষয়টা আমি একটু লিখে দিচ্ছি। প্রথম বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে কি বলে, প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে। তাকে প্রতিক্রিয়া বলে। এটা কিন্তু আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে সংজ্ঞা সেটা আমরা এখান থেকে জানতে পারবো। ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে, ক্রিয়া হচ্ছে কি একটা বস্তু বা কোনো বস্তু অপর বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া বলে, অন্যদিকে অপর বস্তু প্রথম বস্তুকে যে বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি আমরা জানতে পারলাম, এবং আমরা এটাও জানতে পারলাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে বলের যে ফর্মুলা বা সূত্র আছে সেটা আমরা জানবো। তো আমাদের বলের যে সূত্রটা আছে সেটা আমরা জানি যে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বলের সূত্রটা হচ্ছে বল সমান ভর ইন্টু ত্বরণ। তো বলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে এফ, ফোর্স মানে হচ্ছে বল, ভরকে ইংরেজিতে বলা হয় মাস, সেই জন্য আমরা এম, আর ত্বরণকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন, সেই জন্য আমরা এটাকে ই দিয়ে চিহ্নিত করি।
এখন এই যে বলের যে সূত্রটা আছে, এখান থেকে আমরা বলের একটা একক সম্পর্কে জানবো। বিশেষ করে আমরা দুটো একক জানবো, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তো আমাদের বলে সিজিএস, সিজিএস এককটা কি? সিজিএস মানে তোমরা জানো যে এক্ষেত্রে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর জি মানে ভরের একক হচ্ছে গ্রাম, আর এখানে এসটা হচ্ছে সময়ের একক সেকেন্ড। সিজিএস এককটা হচ্ছে বলের হচ্ছে ডাইন, তাহলে সিজিএস একক কি ডাইন বলা হয়। আর অন্যদিকে বলের আমাদের এসআই, হ্যাঁ, বা আমরা এটাকে এমকেএস একক বলে থাকি। তো এই এমকেএস এককটা কি? এম হচ্ছে এই পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার, হ্যাঁ, বলের একক হচ্ছে কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড। তো এই পদ্ধতিতে আমাদের বলের এককটা হচ্ছে নিউটন। এখন আজকে আমরা যেটা জানবো তোমাদের বই অনুযায়ী যে এক নিউটন বল কাকে বলে। এক নিউটন বল বলতে কি বোঝায়? এক নিউটন বল, এক নিউটন বল হচ্ছে বা এক নিউটন কাকে বলে সেটা আমরা সংজ্ঞাটা তৈরি করবো। দেখো আমাদের এই যে ফর্মুলাটা আছে, এফ সমান কি আছে? এফ সমান আমাদের আছে এম ইন্টু এ বা এম এ। এখন এই ফর্মুলায় ধরো এম এর মান যদি আমি এক বসাই, ঠিক আছে, এম এর মান এক মানে এমটা কি ভর, অর্থাৎ আমরা 1 কেজি যদি বস্তুটা নিই, এম এর ভরটা আমরা 1 কেজি নিলাম। আর অ্যাক্সিলারেশন মানে ত্বরণ যেটা বৃদ্ধির হার, সেটা যদি আমাদের এ এ যদি এক ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তো এটা যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে যে পরিমাণ বল এই বস্তুর উপর প্রয়োগ হয় তাকে আমরা 1 নিউটন বলবো। অর্থাৎ 1 নিউটন বল কাকে বলবো না, যদি যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকেই আমরা কিন্তু 1 নিউটন বলবো। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখে ফেলছি, যে বল বা যে পরিমাণ বল 1 কেজি 1 কেজি ভরের 1 কেজি ভরের বস্তুর উপর, যে বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 নিউটন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পার চিহ্ন বলে, তো সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে আমরা কিন্তু 1 নিউটন বল বলবো। 1 নিউটন বল কাকে বলবো? যে পরিমাণ বা যে বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বা সংক্ষেপে 1 এন বলা হয়। 1 এন মানে হচ্ছে 1 নিউটন, ঠিক আছে। তো 1 নিউটন কাকে বলে আমরা শিখে গেলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা ধরো একটা 1 কেজি ভরের বস্তুকে নিয়ে আছি, আমরা হাতেতে যখন ধরো 1 কেজি ভরের কোনো বস্তুকে নিয়ে আছি, ধরো এটা 1 কেজি ভরের একটা বস্তু। এখন এই 1 কেজি ভরের বস্তুটা আমাদের হাতের ওপরে কত পরিমাণ বল প্রয়োগ করবে? তো আমরা তো জানি যে এই 1 কেজি ভরের বস্তু আমাদের হাতের ওপর আমরা যখন রাখি, তখন কিন্তু সেটা আমাদের হাতের ওপরে একটা ওয়েট বা ভার, মানে তার তো একটা ভর আছে, কিন্তু সেটা ভার কি করে? ভার মানে একটা বল কি করে, মানে সেই বলটাও কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে মাপতে পারবো। দেখো এইখানে আমাদের বলা আছে কি, যে আমরা এখানে যে যখন কোনো বস্তুকে যখন আমরা হাতের মধ্যে রাখি, তখন তো আমাদের বস্তুটার ভর একটা থাকে, আর তার সাথে সাথে একটা অভিকর্ষ বল কিন্তু ক্রিয়া করে। সেই অভিকর্ষ বলটা সম্পর্কে আমরা কিন্তু জানবো। সেই অভিকর্ষ বলটা কিরকম? তো অভিকর্ষ বলটা হচ্ছে একটা বিশেষ ধরনের বল। তো এখানে 1 কেজি ভরের বস্তুকে আমরা যখন হাতের মধ্যে রাখি, তাহলে সেই 1 কেজি ভরের বস্তুটা কিন্তু আমাদের হাতের উপর একটা বল প্রয়োগ করে। এখন এই বলটা যেটা প্রযুক্ত হয় সেটা কিন্তু অভিকর্ষ বলের ক্ষেত্রে বা অভিকর্ষ বলের কারণে। তোমরা ক্লাস 7-এ পড়ে এসছো যে এই অভিকর্ষজ যে ত্বরণ, মানে অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু পড়ে, তখন তার বেগটা কিন্তু বৃদ্ধি পায়। যত সে ওপর থেকে নিচের দিকে নামে, তো আর বেগটা বৃদ্ধি পায়, তার কারণ হচ্ছে যে একটা ত্বরণ কাজ করে। সো সেই অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু পড়ে, তখন তার গতিতে যে ত্বরণটা কাজ করে তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। তো এই কর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ তার মান ক্লাস 7-এ তোমরা শিখে এসছো। এটা কিন্তু আমাদের হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই অভিকর্ষ ত্বরণটা কখন কাজ করে না, যখন কোনো বস্তু কিন্তু অভিকর্ষের প্রভাবে গতিশীল হয়। অভিকর্ষের প্রভাবে গতিশীল হয় মানে সেটা যখন ওপর থেকে নিচে দিকে পড়ে, তখন কিন্তু যে কোনো বস্তুই অভিকর্ষের প্রভাবে গতিশীল হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে 1 কেজি ভরের বস্তুকে আমরা যখন হাতের মধ্যে রাখছি, তাহলে তখন সেটা কোন বলের প্রভাবে আকর্ষিত হচ্ছে? অভিকর্ষ বলের প্রভাবে। তার মানে এখানে কিন্তু অভিকর্ষের ত্বরণটা কাজ করছে। তাহলে এবার আমাদের হাতের উপর তাহলে কত বল প্রযুক্ত হবে? তাহলে 1 কেজি ভরের বস্তু
কেজি ভরের ভরের বস্তু বস্তু হাতে রাখলে হাতে রাখলে রাখলে 1 কেজি ভরের বস্তুকে আমরা যখন হাতে রাখি তাহলে রাখলে বস্তু বস্তু কর্তৃক প্রযুক্ত বল, তাহলে বস্তু কর্তৃক প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল হবে, আমরা যে সূত্র জেনেছিলাম এফ সমান হচ্ছে এম ইন্টু এ, তার মানে 1 কেজি ভরের জন্য আমাদের এখানে 1 ইন্টু কত আসবে জি এর মান, এক্ষেত্রে এ কে আমরা এখানে এটা কি হয়ে যাবে, এখানে এ সমান হয়ে যাবে জি, জি মানে হচ্ছে 9 পয়েন্ট, জি তে গ্র্যাভিটেশন থেকে আসছে, ঠিক আছে। তো জি, তো এই জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এখানে বসিয়ে দেবো 9.8, তাহলে আমাদের এককটা কত হয়ে যাবে 9.8 নিউটন। অর্থাৎ 1 কেজি বল বস্তুকে হাতে রাখলে আমাদের বস্তু কর্তৃক প্রযুক্ত হাতে বল যেটা হবে সেটা হচ্ছে 9.8 নিউটন। এরকমভাবে আমি যদি 3 কেজি ভরের বস্তু রাখি, 3 কেজি ভরের ভরের বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে প্রযুক্ত বল, হাতের যে বল প্রযুক্ত হবে সেটা কত হবে? প্রযুক্ত বল সমান হবে 3 ইন্টু, মানে এই ফর্মুলায় বসাচ্ছি, ইমের জায়গায় আমরা বসাচ্ছি যে 3, আর আমাদের জি এর জায়গায়, জিটাই এখানে এ হিসেবে কাজ করছে, সেটা আমরা 9.8 বসিয়ে দিচ্ছি। তাহলে কত আসছে? 3 আসছে 24-4, আর 3 27, 28, 29, অর্থাৎ 29.4 নিউটন বল আমাদের এখানে প্রযুক্ত হবে। তো যাই হোক, তো এইভাবে আমরা 3 কেজি, 4 কেজি, 5 কেজি যত রকমের বস্তু আছে আমরা কিন্তু সব বস্তুর ক্ষেত্রেই আমরা এই আমাদের ক্ষেত্রে যে প্রযুক্ত বলটা হাতের উপরে হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আমি তোমাদের আরেকটি অধ্যায় বা আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ঘর্ষণ এবং তার পরিমাপ। তো আজকে আমরা এই জায়গায় শিখবো ঘর্ষণ এবং তার পরিমাপ সম্পর্কে জানবো। তো ঘর্ষণ বল কাকে বলে? আমরা এটা সবসময় লক্ষ্য করেছি, ধরো আমরা একটা টেবিলের ওপর যখন কোনো একটা বস্তু রেখে আমরা যখন এই বস্তুটাকে ধরো এরকমভাবে রেখেছি টেবিলের উপরে, এখন এই বস্তুটাকে আমরা যদি একটা কিছুর সাহায্যে, এখানে ধরো একটা হুক লাগানো আছে এবং সেখানে একটা দড়ি বেঁধে খুব সামান্য বল প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা খুব ভারী হয়, ধরো এটা ভারী বস্তু, তাহলে কিন্তু এই বস্তুটা যদি খুব সামান্য বল প্রয়োগ করা তাহলে দেখা যাবে কিন্তু এই বস্তুটা গতিশীল হচ্ছে না, ঠিক আছে। তো এরপরে আমরা যদি খুব এটাতে জোরে বা খুব বেশি পরিমাণে বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে এই বস্তুটা যে তাহলে দেখা যাবে যে এই বস্তুটাকে যদি খুব বেশি পরিমাণে বল প্রয়োগ করি তাহলে কিন্তু এই বস্তুটা গতিশীল হয়ে যাবে। তোমরা সবাই দেখতে পাবে যে এই বস্তুটাতে আমরা যখন খুব বেশি পরিমাণে বল প্রয়োগ করবো বস্তুটা গতিশীল হয়ে যাবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা যখন এই বস্তুটায় অল্প পরিমাণ বল প্রয়োগ করেছিলাম তো এটা গতিশীল কেন হলো না? তো এরকম আমি আর একটা ঘটনা বলছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সাইকেলে তোমরা যখন প্যাডেল করো, সাইকেল চলতে থাকে, তারপর কিছুক্ষণ প্যাডেল করা বন্ধ করে দেবে, কিছুক্ষণ বাদে দেখা যায় যে সাইকেলটা আস্তে আস্তে কি হয়, স্থির হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, প্যাডেল করা বন্ধ করার ফলে সাইকেলটা কেন স্থির হয়ে গেল? তো এই ক্ষেত্রে একটা বল ওই সাইকেলের চাকা আর রাস্তার মধ্যে কাজ করে। এখানেও ঠিক এই বস্তুর এই যে নিচের যে তল আছে, বস্তুর এই যে নিচের তল আর এই টেবিলের তলের মধ্যে কিন্তু একটা বল কাজ করে। এই বলটার নামই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল জিনিসটা কি? ঘর্ষণ বল হচ্ছে দুটো তল যদি পাশাপাশি থাকে, যেমন ধরো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই একটা বস্তু, আর এই বস্তুটা যদি আমার হাতের ওপরে থাকে, তাহলে এই বস্তুটা এখানে এটা একটা আমাদের টেবিলের তল, এই বস্তু আর এটা যে রয়েছে, এখন এই বস্তুটাকে আমরা যখন টানছি তাহলে কি হচ্ছে না, এর যে এই নিচে যে তলটা আর এই বইয়ের তলটা, এদের মধ্যে কিন্তু এই বলটা কাজ করছে। এই বলটাকে আমরা ঘর্ষণ বল বলি। দেখো, আমরা যখন খুব অল্প বলটা টানছি তখন কিন্তু ঘর্ষণ বলটা খুব বেশি হওয়ার জন্য আমরা যে বলটা প্রয়োগ করছি তার থেকে ঘর্ষণ বলটা বেশি হওয়ার জন্য আমরা কিন্তু বস্তুটাকে গতিশীল করতে পারছি না। কিন্তু যখন আমরা বলটা আস্তে আস্তে বাড়াচ্ছি আর এই বলটা মানে আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা যখনই ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে। তাহলে ঘর্ষণ বল মনে রাখতে হবে, এই বস্তুটাকে আমরা যেদিকে গতিশীল করতে চাইছি তার সবসময় বিরুদ্ধে কাজ করে। আর কোথায় কাজ করে এটা না, দুটো সংস্পর্শযুক্ত তলের ভিতরে কাজ করে। তাহলে আমরা ঘর্ষণ বলের সংজ্ঞাটা লিখে ফেলি। ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল হচ্ছে এরকম একটা বল। ঘর্ষণ বল হচ্ছে সংস্পর্শযুক্ত দুই তলের ভিতর সংস্পর্শ বা সংস্পর্শ বা সংস্পর্শ যাই হোক না কেন,
সংস্পর্শযুক্ত যুক্ত যুক্ত দুই তলের ভিতর ভিতর সংস্পর্শযুক্ত দুই তলের ভিতর যে বল যে বল সর্বদা যে বল সর্বদা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে, বস্তুর গতির বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করে তাহলে কি বললাম না, সংস্পর্শযুক্ত দুই তলের ভিতর যে বল সর্বদা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে তাকে তাকে কি বলা হয়, তাকে ঘর্ষণ বল বলা হয়। তাহলে ঘর্ষণ বল কাকে বলে আমরা শিখে গেলাম না, সংস্পর্শযুক্ত দুই তলের ভিতর যে বল সর্বদা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে তাকে কিন্তু আমরা ঘর্ষণ বল বলে থাকি। এখন এই ঘর্ষণ বলের বৈশিষ্ট্য আছে, ঘর্ষণ বল আমরা মাপবো কিভাবে? তো এই ঘর্ষণ বল মাপার জন্য আমরা যে খুব সহজ কাজটা করতে পারি, যেমন ধরো এখানে আমরা এখানে এই জায়গাটায় তাহলে ঘর্ষণ বল আমাদের উৎপত্তি হচ্ছিল, এই জায়গাটায় ঘর্ষণ বল আমরা কিন্তু পাচ্ছিলাম, তাহলে আমরা এটা ঘর্ষণ বল লিখে দেবো। ঠিক আছে, এটা ভারী বস্তু একটা। এখন প্রশ্ন করো যে আমরা ঘর্ষণ বল মাপবো কিভাবে? ধরো এটা টেবিল আছে, এখন এই টেবিলের উপরে আমরা এই বস্তুটা রেখেছি, এখন এই বস্তুটাকে আমরা এখানে এরকমভাবে বস্তুটা রয়েছে, তাহলে এই ঘর্ষণ বল সবসময় এখানে অ্যাক্টিভেট হচ্ছে বা কাজ করছে দুই তলের মধ্যবর্তী স্থানে। এই বস্তুটাকে আমরা এখানে একটা স্প্রিং তুলা লাগিয়ে টানবো। তো এই স্প্রিং তুলাটা ধরো এরকম একটা তুলা, যেখানে আমরা জানি যে বিভিন্ন মাপগুলো লেখা থাকে, যার সাহায্যে আমরা কিন্তু বলটা মাপতে পারি। ধরো এটা এরকম নাম্বারিং করা আছে, এখানে আমাদের একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা ওঠে, এখানে নাম্বারিং করা থাকে 1 2 3 4 5 6 7, এগুলো কিন্তু আমরা নিউটনে মাপবো, মানে এই এককটা কিন্তু বল মাপছি যেহেতু নিউটন হবে এটা। ঠিক আছে, তো এরপরে আমরা এইটাকে যখন এরকমভাবে একটা সূচক থাকে, তো এই সূচকটায় আস্তে আস্তে সরে সরে যায়, ধরো এটা এখানে এরকমভাবে ডিসপ্লে করছে সূচকটা। তো এরপরে আমরা এটাকে যখন টানছি আস্তে আস্তে হাতে করে টানবো, এখানে টান দেবো। তো টান দিলে দেখা যাবে যে যখন আমরা খুব অল্প টানলাম এটা গতিশীল হলো না, তারপরে আস্তে আস্তে আমরা টানটা বাড়াবো, দেখা যাবে যদি এটা 4 নিউটন টানের জন্য এটা গতিশীল হয়, 4 নিউটন টানের জন্য যদি গতিশীল হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এর ঘর্ষণ বলটা কিন্তু 4 নিউটন হবে। ঘর্ষণ বলটা কত নিউটন হবে? 4 নিউটন হবে। যেই মুহূর্তে এটা গতিশীল হওয়ার উপক্রম হবে, সেই সময় এখানে যে পার্ট দেবে সেটাই হচ্ছে কিন্তু ঘর্ষণ বলের পরিমাণ। যদি যদি ন্যূনতম 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 4 নিউটন বলে বস্তুটি গতিশীল হয়, যদি ন্যূনতম 4 নিউটন বলে বস্তুটি গতিশীল হয় তবে ঘর্ষণ বল কত হবে না, তবে ঘর্ষণ বল হবে 4 নিউটন। তাহলে ন্যূনতম মানে কি না, এর থেকে কিন্তু বেশি হলে হবে না, অর্থাৎ কম করে যদি 4 নিউটন বলেই বস্তুটা গতিশীল হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘর্ষণ বলের পরিমাণটা কিন্তু 4 নিউটনই হবে। তাহলে আমরা ঘর্ষণ বল মোটামুটি মাপতে শিখে গেলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই ঘর্ষণ বলের যে বিশেষ ধর্মগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানব। ঘর্ষণ বলের কী কী ধর্ম রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু এবার আমরা, ঘর্ষণ বলের ধর্মগুলো কী কী, তো আমরা একটু আগে বলছিলাম যে দুটো সংস্পর্শযুক্ত তলের মধ্যে ঘর্ষণ বলটা কাজ করে। তো ওই সংস্পর্শযুক্ত যে তল দুটো সেগুলোর কিন্তু উপরে ঘর্ষণ বলটা নির্ভর করে। তোমরা জানো যে এই সংস্পর্শযুক্ত তল দুটো যদি খুব মসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বলটা আমাদের কমে যাবে। তাহলে তল দুটো আবার যদি এবড়ো খেবড়ো হয় তাহলে দেখবে কিন্তু ঘর্ষণ বলটা আমাদের কী হবে, বেশি হবে। যেমন ধরো তোমরা যখন পিচ রাস্তায় সাইকেল চালাও, ঘর্ষণ বল কম হওয়ার জন্য তোমাদের কিন্তু কম বল প্রয়োগ করতে, আবার যখন তোমরা এবড়ো খেবড়ো পাথরে বা বাঁকুড়া রাস্তায় সাইকেল চালাও তখন কিন্তু তোমাদের বেশি বল প্রয়োগ করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে তলের প্রকৃতির উপরে ঘর্ষণ বলটা নির্ভর করছে। যদি তলগুলো খুব মসৃণ হয় তাহলে ঘর্ষণ বল কমে যায়, আবার তলগুলো যদি অমসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বল বেড়ে যায়। এবং এই কারণেই দেখবে এই ঘর্ষণ বল কমানোর জন্য আমরা কিন্তু যেসব জায়গায় মোটর বা বিভিন্ন ঘূর্ণয়ন জায়গাগুলো যেগুলো রয়েছে কলের অংশ, সেখানে কিন্তু আমরা লুব্রিকেন্ট বা অয়েল ইউজ করি, যাতে করে কিন্তু ঘর্ষণ বলটা কমে যায়। কারণ ঘর্ষণ বলের ফলে কিন্তু আমাদের এনার্জি লস হয়। তাহলে মনে রাখতে হবে ঘর্ষণ বলের ধর্ম হচ্ছে কি না, সংস্পর্শযুক্ত যুক্ত যুক্ত দুই দুই তলের প্রকৃতির উপর
সংস্পর্শযুক্ত দুই তলের প্রকৃতির উপর উপর ঘর্ষণ বল নির্ভর করে। উপর ঘর্ষণ বল নির্ভর করে। সংস্পর্শযুক্ত দুই তলের প্রকৃতির উপরে ঘর্ষণ বলটা নির্ভর করে, 1 নম্বর। এবং মনে রাখতে হবে, যদি তল দুটি মসৃণ হয় তবে ঘর্ষণ বল কিন্তু কমে যায়। ঘর্ষণ বল কমে যায়। অন্যদিকে তল দুটি অমসৃণ হবে, আর যদি তল দুটি অমসৃণ হয় তবে ঘর্ষণ বল কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হয়, ঘর্ষণ বল বেড়ে যায়। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে যদি আমাদের যে তল দুটোর মধ্যে ঘর্ষণ বলটা উৎপত্তি হচ্ছে সেই তল দুটোর মসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বল আমাদের কি হয়, আমাদের সেক্ষেত্রে কিন্তু কমে যায়। আবার যদি অমসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বল বেড়ে যায়। তাহলে এরপরে 2 নম্বরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বস্তুর ভর বেশি হলে, বস্তুর ভর বাড়লে কি হবে, ঘর্ষণ বল, বস্তুর ভর বাড়লে কিন্তু ঘর্ষণ বলটা বেড়ে যাবে। ঘর্ষণ বল বাড়বে। তো এটা আমরা সবাই জানি যে বস্তু ভারী হবে তার ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলটা বেশি কাজ করবে, কারণ যত ভারী হবে তার ভরটা কিন্তু, তার যে ওয়েট বা বলটা নিচের দিকে ক্রিয়া করবে এবং সেখানে কিন্তু ঘর্ষণ বল মানটা কিন্তু বেড়ে যাবে। তাহলে বস্তুর ভর বাড়লেও কিন্তু ঘর্ষণ বল বেড়ে যাবে। ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো যে ঘর্ষণ বল কিন্তু 2 প্রকারের হয়, সেটা আমরা জানবো। তাহলে ঘর্ষণ বল আমরা 2 প্রকার ঘর্ষণ বল জানবো। 1 নম্বর হচ্ছে যে এরিয়া দিচ্ছি আমি, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ বিষয়টা কি? স্থিত ঘর্ষণ মানে তোমরা বিষয়টা বুঝে নাও যে যখন আমরা একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করছি, তো চেষ্টা করা হচ্ছে যখন, কিন্তু বস্তু গতিশীল হচ্ছে না, তাহলে আমরা বস্তুকে তলের উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করছি কিন্তু বস্তু গতিশীল হচ্ছে না। এই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা কি বলবো, সেটা হলো স্থিত ঘর্ষণ। কারণ এখানে কিন্তু বস্তু গতিশীল হচ্ছে না। আবার ধরো বস্তুটা গতিশীল হয়ে গেছে, তখন তো ঘর্ষণ বল কাজ করছে। তো সেই অবস্থায় আমরা ঘর্ষণ বলটাকে কি বলবো, গতীয় ঘর্ষণ। তাহলে একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর বি দিয়ে আমরা লিখছি গতীয় ঘর্ষণ। তাহলে গতীয় ঘর্ষণ বলবো। তাহলে স্থিত ঘর্ষণ কাকে বলে না, স্থির অবস্থায়, বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে, তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। বস্তু স্থির থাকলে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলবো, তাকে স্থিত ঘর্ষণ বলবো। তাহলে স্থিত ঘর্ষণ কাকে বলে না, বস্তু স্থির থাকলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিত ঘর্ষণ বলে। অন্যদিকে বস্তু গতিশীল হলে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে বস্তু গতিশীল হলে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে কিন্তু গতীয় ঘর্ষণ বলে। কাজ করে তাকে আমরা গতীয় ঘর্ষণ বলবো, তাকে গতীয় ঘর্ষণ বলে। তাহলে ঘর্ষণ সংক্রান্ত বিষয়গুলো তোমরা জানতে পারলে। এইবার আমি তোমাদেরকে আরও কিছু বিষয় ঘর্ষণ সম্বন্ধে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে, তোমরা সবাই জানো যে এই ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা ঘর্ষণ কমানোর জন্য বিভিন্ন মেথড বা পদ্ধতি ইউজ করি। যেমন ধরো গাড়ির যে সমস্ত যন্ত্রাংশ আছে, যেমন আমাদের গাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু লুব্রিকেন্ট বা অয়েল দেওয়া হয়, যাতে করে আমাদের ঘর্ষণ কী হয় না, ঘর্ষণ সেখানে কম হয়। কারণ ঘর্ষণ যত বেশি হবে তত কিন্তু এনার্জি বা শক্তি লস হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যে ঘর্ষণ যদি একেবারেই শূন্য হয়ে যায় তাহলে কিন্তু সেখানে বস্তুকে গতিশীল করা খুব মুশকিল হয়ে যায়। যেমন আমরা যে হেঁটে চলে বেড়াই, এখানে কিন্তু আমাদের পায়ের যে নিচের তলা, এর সঙ্গে আমাদের কিন্তু মেঝের ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বল যদি না থাকে তাহলে কিন্তু আমরা মেঝের উপর দিয়ে হাঁটতে পারবো না। তোমাদের খুব সহজেই আমি একটা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে তোমরা যদি খুব তৈলাক্ত বা একেবারে পিচ্ছিল রাস্তার উপর দিয়ে চলো বা হেঁটে যাও বা দৌড়াতে যাও, তাহলে কিন্তু তোমরা পারো না। কারণ ওই পিচ্ছিল বা মসৃণ রাস্তার ঘর্ষণ বলটা কিন্তু খুবই কম হয় বা একেবারে জিরো লেভেলের হয়। এই কারণে কিন্তু আমাদের ওখানে হাঁটা সম্ভব নয়। তাহলে আমরা যে হাঁটাচলা করছি এটাও কিন্তু ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল যদি না থাকে তাহলে কিন্তু আমাদের হাঁটা খুবই অসুবিধাজনক হবে, যার জন্য বরফের উপর দিয়ে হাঁটা কিন্তু খুবই কষ্টকর হয়ে থাকে এবং সেটা অভ্যাসের দ্বারা আমাদের কিন্তু হাঁটতে হয়। নর্মালি আমরা কিন্তু বরফের উপর দিয়ে খুব বেশি হাঁটতে বা ছুটতে পারবো না, কারণ সেখানে ঘর্ষণ বলটা কিন্তু খুবই কমে যায়। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে।
আমি তোমাদের এই আজকে দুটো বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে বল এবং চাপ, আর একটা বিষয় আলোচনা করলাম ঘর্ষণ। এর পরের যে ভিডিও আছে সেখানে কিন্তু আমি তোমাদের আরও ভৌতবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো মানে পরবর্তী অংশগুলো আলোচনা করবো, এবং এরও বেশ কিছু কোশ্চেন দিয়ে দেবো। তোমরা এই কোশ্চেনগুলো অভ্যাস করে সেগুলো খাতায় প্র্যাকটিস করবে এবং লিখে রাখবে।